জেনোসাইডটা আগের জেনোসাইড গুলোর মতো না, যে ধরেন আপনার কোন একটা এলাকায় হচ্ছে মানুষ পেপার পত্রিকায় দেখতেছে, মানুষ লাইভ ভিডিও দেখতেছে যে গাজায় যে মানুষ হত্যা করা হচ্ছে, এবং মোস্ট টেলিভাইজড যে জেনোসাইড এটা হচ্ছে গাজা। এই জায়গায় বিশ্বের অবস্থা কি? মানবাধিকার কই এখন? যখন তালেবান জাস্ট মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়, মানবাধিকার উপচে পড়ে। এখন গাজার মেয়েদেরকে জবাই করা হচ্ছে, গাজার মেয়েদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে, তাদেরকে এতিম ভাইহীন করে দেওয়া হচ্ছে। এখন মানবাধিকার কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবাধিকারের মিথ্যা বলি, যে মানবাধিকার নিয়ে আমরা আজকে কথা বলবো। মানবাধিকার এমন একটা শব্দ যে আমরা প্রায় সময় মানবাধিকার কথাটা শুনি। আমরা যখন কাতার বিশ্বকাপ, কিছুদিন আগে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়, তখন আমরা বারবার মানবাধিকারের কথা শুনছি যে কাতার মানবাধিকার রক্ষা করে না, কাতার সমকামীদের মানবাধিকার রক্ষা করে না, ওখানে জিনার অধিকার নাই, ওখানে পাবলিকলি আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন না, এগুলো মানবাধিকারের লঙ্ঘন। এরপর এখন যে গাজায় গণহত্যা চলছে, ফিলিস্তিনের গাজায়, আমরা এখানেও মানবাধিকারের কথা শুনি যে দুই পক্ষই মানবাধিকারের কথা বলে। এক পক্ষ বলে হামাস যেহেতু মানবতা বিরোধী অপরাধ করছে, তো ইচ্ছা মতো এখন ফিলিস্তিনি মারা যাবে, ইসরায়েল করতে পারবে এটা। আবার যারা ফিলিস্তিনিদের পক্ষে তারা বলে যে হামাস যাই করুক না কেন, ইসরায়েল এই কাজটা করতে পারে না, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো এরপর রাশিয়া যখন ইউক্রেন হামলা করে, বা আমরা যখন হাসিনা 2000 মানুষ মারে, তখন আমরা কি বলি? যে এটা মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তো এই যে মানবাধিকারের কথাটা দেখা যায় যে আমাদের ওভারঅল যে আলোচনা, আমরা যে ঠিক ভুলের আলোচনা করি বিশ্বে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যখন কথা বলি, বা আমাদের দেশের পলিসি মেকিংও যখন আমরা কথা বলি, তখন মানবাধিকারের জায়গাটা কোথায়? মানবাধিকারের জায়গাটা কিন্তু বেশ উপরে, তাই না? যে বলা হয় যে যেটা মানবাধিকার, যে মানবাধিকার অবশ্যই ভালো, যেটা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক সেটা খারাপ। তো আমাদের চিন্তার ফ্রেমটা কাজ করে যে আমরা মনে করি যে ধর্ম যার যার হইতে পারে, কেউ মুসলমান হইতে পারে, কেউ হিন্দু হইতে পারে, তাই না? আবার কেউ হচ্ছে আমেরিকান হইতে পারে, কেউ বাংলাদেশি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু মানবাধিকার এটা সবার ফলো করতে হবে। মানবাধিকার হচ্ছে একটা ইউনিভার্সাল বিষয়, বিশ্বের সবার মানবাধিকারের যে ওই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা জাতিসংঘের, সেটার উপর আস্থা করতে হবে, সেটার উপর ইমান রাখতে হবে, ঠিক আছে? সো যখন মানবাধিকার আমরা বলতেছি, তখন এই জিনিসটার টার্মটা কি, এটাকে আমরা একটু ডিফাইন করা দরকার, যে মানবাধিকার কি জিনিস। মানবাধিকার মানে শুধুমাত্র মানুষের অধিকার যদি আপনি বলেন, সেটা কিন্তু মানবাধিকার না। মানবাধিকার শাব্দিক অর্থ হইতে পারে, কিন্তু আমরা যখন হিউম্যান রাইটস বলি, তখন এটার মাধ্যমে শুধুমাত্র মানুষের অধিকার বোঝায় না। যেমন আপনি যদি বলেন যে সমকামীরা আমার দেশে অনেক বেড়ে গেছে, সমকামিতার কারণে আমার জেনারেশনের ক্ষতি হবে, ঠিক আছে, আমার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বা সমকামিতার কারণে এইডস বেড়ে অনেক মানুষ মারা যাচ্ছে, আপনি বলেন এজন্য এখন আমরা সমকামিতাকে বন্ধ করবো, সমকামী নিষিদ্ধ করবো, বা সমকামীদেরকে ধরে জেলে দিব, আপনি এটা বললেন, এটা কিন্তু মানবাধিকার হবে না। আপনার এই কাজটা হচ্ছে মানবাধিকারের সাথে সাংঘর্ষিক কাজ। মানবাধিকার বলে আপনার সমকামীদেরকে অধিকার দিতে হবে, সমকামীদের সমকামিতা করার অধিকার দিতে হবে, এটা হচ্ছে মানবাধিকার। তো মানবাধিকার বলতে আমরা সেটাই বুঝতেছি, যেটা জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে চার্টারটা দিচ্ছে, সেটাকে আমরা বুঝতেছি, যেটা বিশ্বের অসংখ্য দেশ যেটাতে সাইন করছে। তো আমরা আমাদের সাধারণ মানুষের যে চিন্তা, সে চিন্তায় আমরা এই জিনিসটাকে দেখি যে একটা অপরিবর্তনীয় ইউনিভার্সাল জিনিস হিসেবে, ঠিক আছে, যেটা আমভাবে সবার মানতে হবে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সমস্যা নেই, সবার মানবাধিকারের ব্যাপারটা মানতে হবে। যখন আমরা বলি যে কোনো কিছু ভালো, কোনো কিছু খারাপ, তখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আসি, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সারই জায়েজ না জায়েজ না, কোনটা বৈধ অবৈধ, এইসব প্রশ্ন আমরা মানবাধিকারের প্রশ্নটা নিয়ে আসি, ঠিক আছে? যে ইসরায়েল যে কাজটা করে এটা খারাপ, কেন খারাপ? এটাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এরকম করে করে আমরা ব্যাপারটা চিন্তা করি। তো আমাদের এটা তো আমভাবে বিশ্বের সবার মধ্যে এই জিনিসটা আছে, অনেক কারণে এই জিনিসটা ঢুকছে। আমাদের মুসলিম মাইন্ডসেটের ব্যাপারটা কিভাবে কাজ করে? আমরা সাধারণ মুসলিমরা আমরা এই ফ্রেমটাকে, মানবাধিকারের যে ফ্রেমটার কথা বলে, সেটাকে আমরা মেনে নিছি। আমরা মনে করি যে মানবাধিকার মানে ভালো কিছু, মানবাধিকার মানে সার্বজনীন কিছু একটা। আমাদের চিন্তাটা কিভাবে কাজ করে দেখেন, মানবাধিকার ভালো, ইসলামও ভালো, ঠিক আছে? সো যখন ইসলামের সাথে মানবাধিকারের কোনো একটা সংঘর্ষ হয়, তখন আমরা দেখি যে ইসলাম মানবাধিকারের পক্ষে না, তখন আমাদের মনে হয় যে না, ইসলামের এই আয়াতের যে ব্যাখ্যাটা সালাফরা করে গেছেন, আলেমরা করে গেছেন, সেই ব্যাখ্যাটা ভুল।
আমরা এটাকে নতুন ভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? যেমন পশ্চিমে আপনারা এই ধরনের কথাবার্তা প্রায় শুনবেন যে কোরআনে কোথাও বলে নাই যে সমকামিতা হারাম, এই ধরনের কথা বলবে। তো তাদেরকে যদি বলা হয় যে লুত আলাইসাল্লামের কথা, যে লুত আলাইসাল্লামের কথা তো বলা হয়েছে যে উনি সমকামিতার বিরুদ্ধে ছিলেন, তখন বলে যে না, লুত আলাইসাল্লামের ব্যাপারটা ছিল যে ওখানে লোকরা তাদের ওয়াইফদের সাথে চিটিং করতো, ওয়াইফদের সাথে না শুয়ে অন্য পুরুষের সাথে শুইতে, এর জন্য এটার কথা বলা হয়েছে। এই কথাটা শুনতে আপনাদের অনেক হাস্যকর লাগবে, কিন্তু এই কথাটা ওরা আসলেই বলে। এই জিনিসটা আপনারা, ওদের অনেক বড় বড় আলাপ আলোচনা আছে, মোহাম্মদ হিজাবের সাথে ট্রান্সজেন্ডারের আলোচনা আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। যে ওদের চিন্তায় হচ্ছে যে সমকামী অধিকার তো ভালো জিনিস, আবার ইসলাম সমকামিতা নিষিদ্ধের কথা এই জন্য বলতে পারে না, ঠিক আছে, যেহেতু ইসলামও ভালো। তার মানে কোরআনের যে জায়গায় সমকামিতার কথা বলা হয়েছে সেটাকে আমরা নতুন ভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা মুসলিমরা ধরে নিছি একদম সূর্য পূর্ব দিকে ওঠার মতো, যে যেমন এইভাবে, ঠিক আছে? আবার 2 থেকে 2 আর 2 যোগ করলে 4 হয়, ওরকম ভাবে আমরা ধরে নিছি। এটা শুধু আমরা তো ওদের কথা বলতেছি যে সমকামিতার অধিকার। বাংলাদেশে আমরা আমরা চিন্তা করি যে নারী অধিকারের যে প্রশ্নগুলো আছে, যে দীর্ঘদিন ধরে তারা আমাদের সমাজের যে নারী অধিকারগুলো, পোশাকের স্বাধীনতা, ঠিক আছে, 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না, বা এই ধরনের যে ব্যাপারগুলো আছে, যে স্বামীর আনুগত্য, এই ধরনের ব্যাপারগুলোর সাথে মানবাধিকারের যে সংঘর্ষ আছে, সেটা আমাদের সমাজ মেনে নিছে। আমাদের সমাজ মনে করে যে মানবাধিকার যে কথাগুলো বলছে ইসলামও সেই কথাগুলো বলছে, যে রাসূলুল্লাহ প্রথম গণতন্ত্র আনছেন, এই ধরনের কথাবার্তা বলার মতো। তো যখন আমরা দেখি যে ইসলামের সাথে কোনো কিছু সংঘর্ষ হচ্ছে, তখন এই ধরনের কোনো কিছু সংঘর্ষ হচ্ছে, সেটা আমাদের মানাটা অনেক টাফ হয়ে যায়। এমনকি বৈশ্বিক গ্রহণযোগ্যতা, বিশ্বের বিভিন্ন জায়গার গ্রহণযোগ্যতা অর্জনের জন্য আমরা মানবাধিকারের কথা বলি, ঠিক আছে? যেমন কিছুদিন আগে একটা ইয়ে হচ্ছিল যে হামাস যে যুদ্ধ করে, এটা মানে পশ্চিমের মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কারণ এটা এই যে জাতিসংঘের যে চার্টার, সেই চার্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই ধরনের কথা বলে কিছুদিন আগে আর্গু করা হচ্ছিল। তারপর আমরা যে অনেক সময় মুজাহিদদেরকে বলি যে ফ্রিডম ফাইটার, স্বাধীনতাকামী যোদ্ধা, ব্যাপারটা অনেকটা ওইরকম, যে আমরা তাদের ফ্রেমে ফেলে, মানবাধিকারের ফ্রেমে ফেলে আমরা কোনো একটা কিছু ভালো না খারাপ সেটা বিচার করি এবং বিশ্বের সামনে সেটা প্রেজেন্ট করি। কিন্তু যারা মানবাধিকারের জন্ম দিচ্ছে, যে পশ্চিম, যে ওয়েস্ট, যারা মানবাধিকারের জন্ম দিচ্ছে, তারা মানবাধিকারকে কিভাবে দেখে? মজার বিষয় হচ্ছে তারা মানবাধিকারকে 2 পয়সার পাত্তাও দেয় না। তারা তাদের পুরো একদম কলোনিয়ালিজমের যুগ থেকে, মডার্নিটির উত্থানের পর থেকে, যখন থেকে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে, তার আগে বা পরে কখনোই তারা মানবাধিকারকে কোনো গুরুত্ব দেয়নি। আপনারা দেখেন কলোনিয়ালিজমের যুগে, কলোনিয়ালিজম আমাদের এখানে ছিল, 200 বছরের শাসন ছিল ব্রিটিশদের, এর আগে বাইরেও ছিল, আলজেরিয়ায় ছিল, অনেক জায়গায় ছিল। আলজেরিয়ায় তারা প্রায় 15 থেকে 20 লাখ মানুষ হত্যা করছে 1.5 বছরের মধ্যে। ফ্রান্স 15 থেকে 20 লাখ মানুষ 1.5 বছরের মধ্যে হত্যা করছে, ঠিক আছে? তারপরে ওখানে আপনারা দেখবেন এখনো ছবিগুলো আছে, আপনারা টুইটারে বা গুগলে দেখবেন যে তারা মুসলিম নারীদেরকে ধর্ষণ করতো, ধর্ষণ করে ওই মুসলিম নারীকে উলঙ্গ দাঁড় করে, যারা ধর্ষণ করতো তারা মিলে ছবি তুলতো এবং এই ছবিগুলো তারা প্রচার করতো। তারা মুসলিমদেরকে সাবজুগেট করতেছে, সেটা প্রমাণ হিসেবে। এরপরে ল্যাটিন আমেরিকায়, শুধু মুসলিমদের সাথে না, ল্যাটিন আমেরিকার কথা আপনি চিন্তা করেন, ওখানে তারা মানে সংখ্যাটা, এগুলো কিন্তু যে 1971-এ 30 লাখ মানুষ মারা গেছে ওই টাইপের সংখ্যা না, এগুলো অনেক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ভেরিফাইড সংখ্যা, যে তারা 5 থেকে 6.5 কোটি, 5 থেকে 6.5 কোটি লোককে তারা হত্যা করছে। এবং তারা কিভাবে হত্যাগুলো করতো? আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকায় বাইরে থেকে, স্পেন থেকে ক্রিস্টোফার কলম্বাস আসছে, আসার পরে সে নিজেকে নাম দিছে আমেরিকান। সো যারা ওখানে আমেরিকান ছিল, আমেরিকার যে মানুষগুলো ছিল ওই সময়টাতে, তাদেরকে সে নাম দিল রেড ইন্ডিয়ান, ঠিক আছে? তারপর তাদেরকে গণহারে, গণহত্যা, গণধর্ষণ যা কিছু আছে এগুলো করে তাদের 80 থেকে 90% মানুষকে পৃথিবী থেকে গায়েব করে দিল। এবং হত্যাগুলো তারা খুব ইউনিক ইউনিক কিছু পলিসি ফলো করতো। যেমন ওই যে গুটি বসন্ত, চিকেন পক্সের যে রোগীরা যে কম্বলগুলো পড়তো, সেই কম্বলগুলো নিয়ে এসে এখানে রেড ইন্ডিয়ানদেরকে দিত, দিলে তাদের চিকেন পক্স হয়ে তারা অসংখ্য মানুষ মারা যেত। যারা মরতো না তারা পালায় আরেকটা এলাকায় যাওয়ার পরে সে এলাকার মানুষরা আবার চিকেন পক্সে মারা যেত, এভাবে চেইন রিঅ্যাকশন হইতে থাকতো। এভাবে করে করে তারা এই যে ল্যাটিন আমেরিকায় প্রায় 5 থেকে 6.5 কোটি মানুষ হত্যা করছে। আফ্রিকায় তারা হত্যা করছে 3 থেকে 6 কোটি মানুষ। মানে এই যে যতগুলো নাম্বার বললাম, এগুলো যোগ করলে বাংলাদেশের জনসংখ্যার মতো মানুষ তারা হত্যা করছে। ব্যাপারটা এরকম, হঠাৎ করে ধরেন বাংলাদেশে একটা অ্যাটম বোমা মেরে সব মানুষকে সাফ করে দিলে যে পরিমাণ মানুষ মারা যাবে, এই লেভেলের মানুষ তারা হত্যা করছে। আমরা হাসিনাকে অনেক খারাপ বলি, অবভিয়াসলি সে খারাপ, সে একটা তাগুত এবং রক্তক্ষেকও তাগুত। সে 2000 মানুষ হত্যা করার পর এট এ টাইম তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখানে আপনি 100,000-এর কথা বলতেছেন, ইভেন লাখও না, কোটি লেভেলে মানুষ তারা হত্যা করছে।
আমাদের উপমহাদেশের কথা চিন্তা করেন, তারা অলরেডি তো অনেককে হত্যা করছে আমাদের উপমহাদেশে, যে পলাশিতে বা বিভিন্ন সময়ে। কিন্তু 1943 সালে যে বেঙ্গল ফেমিন হয়, যেটাতে 30 লাখ মানুষ মারা যায় আমাদের এখানে, সেটাতে কোনো খরা ছিল না, খাবারের কোনো অভাব ছিল না। শুধুমাত্র ব্রিটিশদের পলিসির কারণে তারা আমাদের দেশে এতগুলো মানুষকে দুর্ভিক্ষে হত্যা করে। যেমন ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল জাপানের সাথে, তখন তার একটা পলিসি নেয়, সেটাকে বলা হয় স্করস্টার পলিসি। সেটা মানে হচ্ছে যে আপনি কেউ আক্রমণ করার আশঙ্কা যখন আপনার থাকে, আপনি সব ধ্বংস করে দিয়ে চলে যান, ওই জায়গায় আর কিছু হতে না থাকে, ঠিক আছে, কোনো দালান কোঠা যা কিছু আছে সব ধ্বংস করে দিয়ে চলে যাবেন। এটা করার কারণে দেখা গেছে যে আমাদের এখানে ব্যাপক খাদ্য সংকট তৈরি হয়েছে। এরপরে যখন তাদেরকে রিকোয়েস্ট করা হয়, কাকে, এই যে চার্চিলকে বলা হয় যে আপনি একটা ল করেন যে ইমার্জেন্সি আমাদেরকে এতটুকু খাবার দিতে হবে। চার্চিল সেটা বাদ দিয়েছে। উইনস্টন চার্চিল, ব্রিটিশরা, এখন আপনারা দেখবেন তাকে অনেক পূজা করে, সে বলতেছিল যে এদের মরা ঠিকই আছে। কেন এদের মরা ঠিকই আছে? কারণ এরা হচ্ছে খরগোশের বাচ্চার মতো বাড়তেছে, মানে খরগোশের বাচ্চা এমন খুব দ্রুত বেড়ে যায়, ইন্ডিয়ানরা বাড়তেছে, সো তাদেরকে মরা ঠিকই আছে। এবং সে লিখে দিচ্ছে যে গান্ধী এখনো মরে নাই, মানে এই দুর্ভিক্ষে গান্ধী এখনো মরে নাই, এভাবে করে লিখে দিচ্ছে। তো এই যে দেখেন, যখন আপনি এই শোষণগুলো করা হয় এবং শোষণগুলো থেকে যখন মানুষ বের হয়ে আসার চেষ্টা করে, তখন তারা কি বিহেভ করছে? এই যে চট্টগ্রামে বাহাদুর শাহ পার্ক, যেটাকে ভিক্টোরিয়া পার্ক বলতো, সিপাহী বিপ্লবের পরে শত শত মুসলমানকে, শত শত মুজাহিদকে ওই জায়গায় তারা মানে গাছে গাছে ফাঁসি দিয়ে ঝুলে রাখছে। এই যে ওই বিদ্রোহের যে নেতৃত্ব দিচ্ছেন বাহাদুর শাহ, লাস্ট মুঘল সুলতান, ওনার নামে ওই জিনিসটার নামকরণ করা হয় ওই স্মৃতিটাকে ধারণ করার জন্য। এরপর আমরা দেখি যে মানে তারা প্রায় 1 লাখ মানুষকে হত্যা করছে আলজেরিয়া, যখন মকরানি রিভলিউশন হয়, মকরানি রিভল্ট হয় ওই টাইমটাতে। এরপর ইন্ডিয়ানদের, এই আমাদের ইয়াদের ক্ষেত্রে ধরেন তারা যে শুধু যুদ্ধের সময় মানুষ মারতো, যুদ্ধে ধরেন সিপাহী বিপ্লবটা ভায়োলেন্ট যুদ্ধ, ওই সময় মারছে, ব্যাপারটা তা না। সাধারণ আন্দোলনগুলোতে, যেমন একটা বিখ্যাত ঘটনা আছে জালিয়ানওয়ালা বাগের, সেখানে আপনারা দেখবেন যে একটা ল হয়, একটা আইন হয় যে ইন্ডিয়ানরা, ব্রিটিশরা যে কোনো ইন্ডিয়ানকে তারা কোনো মামলা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া তুলে নিয়ে যেতে পারবে এবং মানে তাকে জেলে বন্দি করে রাখতে পারবে। তো সাধারণ ইন্ডিয়ানরা খুব সাধারণভাবে এটার কি করতেছিল, মানে প্রতিবাদ করতেছিল, যে শান্তিপূর্ণ প্রতিবাদ। যেমন তাদের একটা প্রোগ্রাম হয় ওই জালিয়ানওয়ালা বাগ যেটা, সেখানে বৈশাখী প্রোগ্রাম হয় এবং সেখানে তারা আসে, ওই প্রোগ্রামে তারা একটা প্রতিবাদ করে। এটা হচ্ছে একটা বাগান, মানে 4 দেয়ালে ঘেরা একটা বাগান। হঠাৎ করে একজন ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল, সে হচ্ছে তার সৈন্যদেরকে নিয়ে ঢুকে দরজাটা সিল করে দেয়, সিল করে দিয়ে গণহারে সেখানে মানুষগুলোকে হত্যা করে। সেখানে হাজারো মানুষ সেদিন নিহত হয়। এবং এই জিনিসটা তারা কেন করতো, তাদের চিন্তাটা কেমন ছিল? তাদের চিন্তা ছিল যে এটা হোয়াইট ম্যানস বার্ডেন। হোয়াইট ম্যানস বার্ডেন মানে হচ্ছে সাদারা হচ্ছে খুব সফিস্টিকেটেড, তারা হচ্ছে কি বলে, তারা হচ্ছে খুব সুশীল, তারা সভ্য। সো পুরো পৃথিবীর যারা আছে, আফ্রিকানরা, এশিয়ানরা যারা আছে, তারা হচ্ছে সব অসভ্য। সাদাদের দায়িত্ব হচ্ছে এদের সবাইকে কি সভ্য করা। এজন্য তারা ওই জায়গায় যায়। তো মানুষ মাত্র এসব করে করে তারা সভ্যতা আনছে আমাদের মধ্যে। এখন আপনারা দেখবেন অনেকে আলোচনা করেন যে ব্রিটিশরা এসে কি কি লাভ হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তার মধ্যে কয়েকটা লাভের একটা হচ্ছে যে ব্রিটিশরা আমাদেরকে সভ্য করে দিয়ে গেছে। আমরা আগে অসভ্য ছিলাম, আমাদেরকে সভ্য করে দিয়ে গেছে ব্রিটিশরা। তো এখন তারা যেটা করে, আগে তাদের ইমানটা ছিল কথায়, কাজে এবং বিশ্বাসে, ঠিক আছে। এখন তাদের ইমানটা হয়ে গেছে মানে বিশ্বাস এবং কাজে। তারা এখন আর ওইসব কথা বলে না, তারা বলে না যে সাঁতারা খুব উন্নত বা এই ধরনের কিছু, বাট তারা এটা বিশ্বাস করে। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয়, তখন তাদেরকে মানে করা হয়, তখন তারা ঠিক সেম কাজটা করে। সাংবাদিক মেহেদী হাসান আমেরিকার এক সিনেটরকে একবার জিজ্ঞেস করতেছিল যে যদি ইরান কোনো মানবাধিকার বিরোধী কাজ দেখে আমেরিকায় সৈন্য দিতে না পারে, তাহলে আমেরিকা কোন অধিকারে ইরানের সৈন্য দিতে পারবে? এই ধরনের একটা প্রশ্ন করে। সে তখন বলছে, অ্যান্সারটা হচ্ছে আমেরিকা হচ্ছে বেশি সিভিলাইজড, ইরান সিভিলাইজ না, আমেরিকা হচ্ছে বেশি সিভিলাইজড। এখনো তারা এই জিনিসটাতে বিশ্বাস করে। এবং এই জিনিসটা এখন তারা, আগে তো তারা একদম সরাসরি করতো, এখন তারা মানবাধিকারের নামে করে। এখন তারা মানে বিভিন্ন ওই যে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, এই ধরনের নামগুলোতে করে, মানবতাবাদী হস্তক্ষেপ। তো এই যে আধুনিক সময় আপনি দেখেন যে হিরোশিমা নাগাসাকিতে, জাপানের হিরোশিমা নাগাসাকিতে তারা অ্যাটম বোমা মেরে সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় হামলা। এটা মানে জাপান কিছুদিন পরে আত্মসমর্পণ করতো এবং এটা আমেরিকা জানতো। শুধুমাত্র তাদের শক্তি দেখানোর জন্য তারা হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলা করে 3 লাখ মানুষকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের একটা একটা কি বলে শহরে, ওকিনাওয়ার, ওখানে তারা 10,000 নারীকে ধর্ষণ করে ঠান্ডা মাথায়। এটা যুদ্ধের না, 10,000 নারীকে। ওই যে 1961 থেকে 71-এর মধ্যে উত্তর ভিয়েতনামে তারা এজেন্ট অরেঞ্জ নামে একটা বিষ আকাশ থেকে প্রায় 2 কোটি গ্যালন
সাধারণ মানুষের উপর স্প্রে করে 2 কোটি গ্যালন। এটাতে প্রায় 30 লাখ মানুষ ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং প্রায় 1.5 লাখ শিশু বিকলাঙ্গ হয়ে জন্মায়। এটার কন্টিনিউশন হিসেবে তাদের মারা আক্রান্ত ছিল, বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিকলাঙ্গ হয়ে জন্ম হয়েছে প্রায় 1.5 লাখ শিশু। এবং এগুলো সবগুলোই কিন্তু মানবাধিকারের লঙ্ঘন। এরপরে তারা ভিয়েতনামে ওই যে যেখানে তারা হারছে 10 বছর যুদ্ধ করে, সেখানে তারা প্রায় 20 লাখ মানুষকে হত্যা করছে। আমাদের এই যে 9/11 আগে, 9/11 হামলার আগে, 2001-এর আগে, 1998-এ তারা ইরাকে একটা অবরোধ দেয়, ওই খাদ্যের উপর অবরোধ, এবং ওটাতে 9 লাখ শিশু সহ 17 লাখ ইরাকি মারা যায়। এই যে লাখগুলো বলতেছি না, এগুলো আসলে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, 1 লাখ 2 লাখ মানুষ মরে, ব্যাপারটা এরকম। আপনি চিন্তা করেন যে এক একটা মানুষ হিসেবে ধরেন এখানে 400 মানুষ আছে, যে পরিমাণ মানুষ মারা যায় তার কাছে এটা কিছুই না। সো এইভাবে করে চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ তারা হত্যা করছে। এবং করার পরে তাদের ম্যাডলিন অলব্রাইট একজন সেক্রেটারি সচিব ব্রিটেনের, সে বলতেছে যে এটা ঠিকই ছিল, যে ইরাকে অবরোধটা দিয়ে আমরা যেটা করছি এবং এতগুলো মানুষ মরা, যে অর্জনটা আমাদের হয়েছে সেই অনুসারে এটা ঠিকই আছে, ইট ওয়াজ ওয়ার্থ ইট। শুধুমাত্র তারা হত্যা করছে এমন না, আপনি দেখেন যে বর্তমানে যে জেলগুলো আছে, আপনারা ওই যে সিরিয়ার সাইদনা কারাগারের কথা সবাই শুনছেন। এই যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সে কি প্রেসিডেন্ট ছিল? সে একটা সেকুলার প্রেসিডেন্ট ছিল এবং ওয়েস্টের যে মানবাধিকারের যে ফ্রেমওয়ার্ক, সেটা তো উত্তীর্ণ প্রেসিডেন্ট ছিল। আপনি একটা বই পড়তে পারেন, আসাদ অর উই বার্ন দ্য কান্ট্রি। ওই বইটাতে একদম পরিষ্কার ভাবে যে পশ্চিমারা এত পছন্দ করতো আসাদকে যে তার বাসায় দাওয়াত দিত, অথবা আসাদের বাসায় তারা গিয়ে খাইতো, এই টাইপের সম্পর্ক ছিল পশ্চিমা নেতাদের সাথে। এবং সিআইএ একজন অপারেটিভ বলতেছেন যে আমরা যদি চাই যে আমরা কাউকে গুম করে হত্যা করে ফেলবো, তাকে আমরা পাঠাইতাম মিশরে। আমরা যদি কাউকে খুব জোরালোভাবে ইন্টারোগেশন করতে চাই, জিজ্ঞাসাবাদ করতে চাই, তাকে আমরা পাঠাইতাম জর্ডানে। এবং কাউকে যদি আমরা সীমাতিরিক্ত নির্যাতন করতে চাই, তাকে আমরা পাঠাইতাম সিরিয়ায়। এই যে শাসকগুলোর কাছে পাঠাইতো আমেরিকা, যে রেন্ডিশন প্রোগ্রাম যেটা ছিল, এই শাসকগুলো কি ছিল? সব সেকুলার শাসক ছিল। এরা কোনো ধর্মীয় শাসক ছিল না, ইসলামী শাসক তো মোটেও না, কোনো ধর্মীয় শাসক ছিল না, অন্য কোনো আদর্শের শাসক ছিল না, সব সেকুলার শাসক ছিল। তো এইসব জায়গায় তারা কি করছে? সাইদনার ঘটনা আপনারা জানেন, গুয়ান্তানামো কারাগারে সাইদনার ঘটনা আপনাদেরকে বলি। কিছুদিন আগে দেখা গেছে যে তারা একটা মুসলিম নারীদেরকে ওখানে ধর্ষণ করার সময় পিছনে কোরআনের আওয়াজ দিয়ে রাখতো, কোরআন চালায় রাখতো ওখানে, নাউজুবিল্লাহ। এরপরে গুয়ান্তানামো বেতে বা আবু গারিব কারাগারে, এইসব জায়গায় তারা কি করতো? তারা মুসলিম বন্দীদের সামনে কোরআন ছিঁড়ে ফেলতো, কোরআন কুকুর দিয়ে পালাইতো এবং তারা ফ্লাশ করে দিত তাদেরকে মেন্টালি ব্রেকডাউন করার জন্য। পুরুষ পুরুষ যে ইনমেটরা ছিল, পুরুষে কয়েদিরা ছিল, তাদেরকে তারা ধর্ষণ করতো। এরপর উলঙ্গ একজনের উপর একজন, আপনারা যে সার্চ দিবেন যে আবু গারিব, গুগলে সার্চ দিবেন, ছবি যা আসবে আপনার রাতে ঘুমাবে না। ইলেকট্রিক শক দিয়ে তারা ঝুলাই রাখতো, উলঙ্গ একজনের উপর একজনকে শোয় তারা একটা পিরামিড বানাইতো। এই সভ্য মানবাধিকারের দাস দেওয়া আমাদেরকে ওয়েস্টে এই কাজগুলো করতো এবং তারা বারবার করছে। তারা গুয়ান্তানামো বেতে, আবু গারিবে, সাইদনায় বারবার তারা এই কাজগুলো করছে। সবচেয়ে রিসেন্ট উদাহরণ হচ্ছে এই যে গাজার জেনোসাইডটা। গাজার জেনোসাইডটা আগের জেনোসাইডগুলোর মতো না, যে ধরেন আপনার কোন একটা এলাকায় হচ্ছে, মানুষ পেপার পত্রিকায় দেখতেছে, মানুষ লাইভ ভিডিও দেখতেছে যে গাজায় যে মানুষ হত্যা করা হচ্ছে। এবং মোস্ট টেলিভাইজড যে জেনোসাইড, এটা হচ্ছে গাজা। এই জায়গায় বিশ্বের অবস্থা কি? মানবাধিকার কই এখন? যখন তালেবান জাস্ট মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়, মানবাধিকার উপচে পড়ে। এখন গাজার মেয়েদেরকে জবাই করা হচ্ছে, গাজার মেয়েদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে, তাদেরকে এতিম ভাইহীন করে দেওয়া হচ্ছে। এখন মানবাধিকার কই? এখানে মেইন জিনিসটা যেটা, যে পশ্চিমে আমরা দেখি যে মানবাধিকারটা হচ্ছে একটা পলিটিক্যাল টুল। মানবাধিকারকে কেউ বলে না পশ্চিমে, তারা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটাকে ইউজ করে। যখন আমি কিছু করব, আমার ক্ষেত্রে এটা মানবাধিকার না, আমার ক্ষেত্রে মানবাধিকার আমি পাত্তা দিই না, আমার যেটা করা দরকার আমি করে ফেলবো। যখন মানবাধিকার এবং তাদের স্বার্থের সংঘাত আসবে, তখন 100-তে 110 বার তারা তাদের স্বার্থটাকে চুজ করবে, মানবাধিকারকে তারা গণে না। কিন্তু যখন পুতিন কিছু করবে, যখন তালেবান কিছু করবে, যখন হামাস কিছু করবে, তখন মানবাধিকারের প্রশ্ন চলে আসবে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে গাজায় হামাসকে যে হত্যা করা হচ্ছে বা ধরেন ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, তো এটা তো মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। তারা কি বলে জানেন? তারা বলে যে হামাস বা তালেবান বা পুতিন এরা হচ্ছে মানবাধিকার মানে না, এরা হচ্ছে পশুর মতো, এরা হচ্ছে হিটলারের মতো। সো আমরা যেভাবে হিটলারকে দমন করছি, এখানেও দমন করতে হবে, এখানে মানবাধিকার দেখা যাবে না। মানে আমেরিকা বা ওয়েস্টের যে শত্রুরা, তাদের ক্ষেত্রে কোনো মানবাধিকার নাই, ঠিক আছে? শুধুমাত্র অন্য কেউ যখন আসবে তখন মানবাধিকারের প্রশ্ন আসবে। মেয়েদেরকে মেরে ফেলাই মানবাধিকার নাই, মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়াতে মানবাধিকার আছে।
তো এবং এই জিনিসটা তারা তাদের যে জাস্টিফিকেশন মানবাধিকারের প্রশ্নটা তারা অলওয়েজ তাদের এই মিশনগুলো জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করছে। যেমন উইকিলিক্স কিছুদিন আগে ফাঁস করছে, গত 2 বছর আগে হবে, যে সিআইএ এই যে ফেমিনিজমটা, নারীবাদ, নারী শিক্ষা, নারী অধিকার এগুলোকে ব্যবহার করতো আফগানিস্তানের যে যুদ্ধ এটাকে জাস্টিফাই করার জন্য। যে যখন দেখেন 20 বছর ধরে আপনি একটা দেশে মানুষ মারছেন, 20 বছর ধরে তার দেশটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, আমেরিকা চলে যাওয়ার পর সবার তো খুশি হওয়ার কথা, তাই না? তখন পশ্চিমা কারো সবার ঘুম হারাম হয়ে গেছে। ইভেন মডারেট স্কলাররা, পশ্চিম যে ইসলামিক মডারেট স্কলাররা, তাদের ঘুম হারাম হয়ে গেছে। সবাই বলতেছে এখন হচ্ছে 20 লাখ 30 লাখ মহিলা এখন ধর্ষণের মুখোমুখি, এখন হচ্ছে 5 কোটি 10 কোটি মানুষ হত্যা করা হবে, এই ধরনের কথাবার্তা, এখন দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে, দাড়ির জন্য মানুষ হত্যা করা হবে। অথচ দেখেন 20 বছর ধরে যে তারা এগুলো করছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। কেন নাই? কারণ হচ্ছে তালেবান মানবতা বিরোধী শক্তি, মানবতা বিরোধী শক্তি ধ্বংস করার জন্য আমেরিকার এই কাজটা ঠিকই আছে। এটা হচ্ছে তাদের জাস্টিফিকেশন। সেই তারা হামাসের ক্ষেত্রে বলে কি, হামাস সমকামিতা নিষিদ্ধ করছে। তারপরে কাতার বিশ্বকাপে জিনা নিষিদ্ধ করছে। যে চিন্তা করেন, সমকামিতা জিনার মতো যে পয়েন্টগুলো বিশ্বজুড়ে সবসময় মানুষ খারাপ হিসেবে দেখছে, মানুষ করছে, মানুষ জিনা করছে, সমকামিতা করছে, বাট কেউ এটাকে সঠিক হিসেবে দেখে নেই, সে খারাপ জেনেই করছে। একটা ফ্রেমওয়ার্ক ছিল চিন্তার যেটা খারাপ, এখন সেটা অধিকার হয়ে গেছে। জায়েজ না, অধিকার। না করতে দিলে আপনি খারাপ, আপনি আপনার মেয়েকে জিনা করতে না দিলে আপনি খারাপ, মানবতা বিরোধী শত্রু আপনি কিছু একটা, ঠিক আছে? সো তারা একদিকে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, আরেকদিকে তারা এগুলো করে। সাথে সাথে যে দেশগুলো, ধরেন যে মুসলিম কান্ট্রির যে দেশগুলো, তাদেরকে তারা ধ্বংস করার জন্য, তাদের সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা মানবাধিকারকে ব্যবহার করে। যেমন এই রিসেন্ট একটা ঘটনা দেখেন, যে ট্রান্সজেন্ডারিজম নিয়ে বন্ধু ব্র্যাক এই এনজিও গুলোর কথা তো আপনারা শুনছেন। এই যে বন্ধু ব্র্যাক এনজিও গুলোকে এই পাঠ্য বইয়ে শরীফের গল্প ঢুকানো বা ট্রান্সজেন্ডারিজমের আইন পাশ করা, খসড়া লেখা, এগুলোর জন্য মানে কোটি কোটি টাকা দেয় আমেরিকা। এগুলোতে তাদেরকে কোটি কোটি টাকা দেয় এবং তাদের যে ওয়েবসাইট এগুলোতে লেখাই আছে, এগুলো এগুলো কোনো গোপন তথ্য নয়। এবং সাথে সাথে তারা বাংলাদেশের সরকারকে চাপ দেয় যে সমকামী আইনটা, ওই যে বাংলাদেশের সমকামিতা বিরোধী যে আইনটা আছে, ব্রিটিশ আমল থেকে যে আইনটা ছিল সেটাকে বাদ দিয়ে দিতে। তো এটার মাধ্যমে তারা কি করে, তারা আমাদের সমাজে জিনার প্রসার করে, সমকামিতার প্রসার করে, এরকম নানা জিনিসের প্রসার করে। তারা আমাদের সমাজটাকে ডিস্টেবলাইজ করে, ধ্বংস করে। এবং তাদের সমাজ যেভাবে ধ্বংস হচ্ছে সেভাবে তারা আমাদের সমাজকেও ধ্বংস করতে চায়। তারা তাদের সমাজ থেকে যেভাবে ধর্মকে তুলে দিচ্ছে, তাদের সমাজ এখন ধ্বংসের দিকে, আমাদের সমাজটাকেও তারা এই অবস্থাটা করতে চায়।